আর আজকে আমরা যে গল্পটা শুনবো সেটা হচ্ছে লিখেছেন মানে স্ক্রিপ্টটি তৈরি করেছেন সাকিব ফারজানা, কিন্তু মূল গল্পটি হচ্ছে বিমল করের একটি গল্পের ছায়াবলম্বনে লেখা হয়েছে। খুব অসাধারণ একটি গল্প, খুবই চমৎকার। আমার মনে হয় প্রতি মুহূর্তেই বন্ধুরা রহস্যের জালে এমন ভাবে আটকে যাবে যে প্রতি মুহূর্তে মনে হবে কি জানি হবে, এরপরে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, দেখি তো কি হয়। শপথ। মামার বাড়ির পুরনো দেয়াল ঘড়িতে তখন বেশ জোরে সোরে 9টা বাজার ঘন্টা বেজেছে। প্রথমে যে দোকানে গেল ওষুধটা পেল না, দ্বিতীয় দোকানে বলল ওষুধের নাম বুঝতে পারছে না, আর 3 নম্বর দোকানদার তো ঠাস ঠাস করে বলেই দিল তারা বিদেশি ওষুধ রাখে না। কাছাকাছি আরো কয়েকটি দোকান ঘুরে স্বপনের মনে হলো এই ওষুধ এখানে পাওয়া যাবে না, আর তখন থেকে মেজাজটা খাপ্পা হয়ে গেল। একটা রিক্সা নিয়ে কলেজ গেট থেকে আনার সিদ্ধান্ত নিল। সেখানে বড় বড় বেশ অনেকগুলো ওষুধের দোকান আছে, পাওয়া তো যাবেই, সময়টা একটু বেশি যাবে এই যা। ওষুধ কিনতে এসে না নিয়ে তো ফিরতে পারে না, তাই তাকে যেতেই হলো। রিক্সায় উঠে হুট ফেলেই চলতে শুরু করলো। এই রাত 9টাতেও এই এলাকাটায় বেশ জ্যাম। একটু থেমে থেমেই চলছে রিক্সা। বেশ ঠান্ডা লাগলো স্বপনের। তেমন কোনো শীত পড়েনি, তবে রাত বলেই বেশ ঠান্ডা লাগছে বোধহয়। তার মধ্যে পরনে পাতলা একটা শার্ট। মনে মনে বেশ একটু ব্যস্তই হয়ে পড়েছে স্বপন। ওষুধ কিনে মামার বাসায় দিয়ে আবার বাসা মানেই সেই রামপুরা যাওয়া। আজ ঠান্ডা লাগাটা কেউ ঠেকাতে পারবে না মনে হয়। এমন 7-5 ভাবতে ভাবতে স্বপন বেশ অন্য মনস্ক হয়ে গিয়েছিল। হঠাৎই রিক্সার সামনে এসে একজন লোক রিক্সাকে থামিয়ে দাঁড়ালো। লোকটার দৃষ্টি সোজা স্বপনের উপর। জিজ্ঞাসা করল, এই তুই এর আর না বলার শক্তি হবে না। সেই চোখ, বড় বড় জোড়া ভুরু, তবে এখন আর আগের মতো উজ্জ্বল নয়, কেমন যেন একটু ঘোলাটে। কিন্তু বিশ্বাস হচ্ছে না, কবির ভাই এতদিন পর। কবির ভাই তুমি? যাক, চিনতে পারলি তাহলে। আমি তো তোর ভাব দেখে মনে করেছিলাম একটু পরেই তুই বলার দায় এবার খ্যাক খ্যাক করা শুরু করবি। অসম্ভব কিছু ছিল না, তোমাকে সত্যি চেনা যায় না। তুই এদিকে কই? এদিকে মামার বাড়ি মোহাম্মদপুর। ওষুধ কিনতে বেরিয়েছি, কলেজ গেট যাব। ওষুধ কিনে কি রামপুরা? না, আবার ব্যাক করে ওষুধটা দিয়ে তারপর রামপুরা। চল, তোর সাথে আমিও যাই। হ্যাঁ ঠিক আছে, চলো উঠো। স্বপন একপাশে সরে বসলো, কবির রিক্সায় উঠে বসলো। পুরো তাজ বাসে চড়ে রামপুরা পর্যন্ত যাওয়ার চেয়ে সিএনজিতে যাওয়া নিশ্চয়ই বেশ আরামের। ঠান্ডাটা কম লাগবে, তাছাড়া সময়ও বাঁচবে। সবচেয়ে বড় বিষয় হলো এতদিন পর কবির ভাইয়ের সাথে গল্প করতে করতে যাওয়া যাবে। মনে মনে বেশ খুশি হলো স্বপন। তবে মুশকিল হলো এত রাতে ঢাকার রাস্তায় সিএনজি পাওয়া। এমনিতে তো আর কেউ মিটারে যেতেই চায় না, তার উপরে রাত প্রায় 10টা বাজে। তারপরও কপালের উপর ছেড়ে দিয়ে স্বপন সিএনজি দেখা শুরু করলো। কপালটা বেশ ভালোই মনে হচ্ছে আজ। 3 নম্বর সিএনজিটা যেতে রাজি হলো অবশেষে। তবে ভাড়া 400 টাকা। কি আর করা, দুজনেই উঠে পড়ল। মোহাম্মদপুর পর্যন্ত যেতে তেমন কোনোই কথা হলো না। রাস্তাটা এখন বেশ ফাঁকা। মামার বাসায় ওষুধটা দিয়েই প্রায় দৌড়ে এসে আবার উঠে বসলো সিএনজিতে। সিএনজি মালিবাগ যাও। তোকে একটা অদ্ভুত কথা বলবো, বিশ্বাস করতে পারবি না। করাটাও মুশকিল। আমারই মাঝে মাঝে মনে হয় ভুল দেখছি না ভুল ভাবছি। হয়তো আমি বেঁচে নেই রে, কিংবা বেঁচে থাকলেও কিভাবে বেঁচে আছি আমি ঠিক জানি না, বুঝতেও পারি না। তুমি বেঁচে নেই মানে? দিব্যি তো বেঁচে আছো, আবার আমার পাশে বসে কথাও বলছো। ঠাট্টা করছিস তো আর কি, কি সব আবল তাবল বকছো এগুলা? তুই যে অ্যাক্সিডেন্টের কথা শুনেছিলি, সেটা আসলে কি জানিস? কি? আমরা 4 জনে আসলে হারিয়ে গিয়েছিলাম। কেমন করে, কোথায় আমি জানি না। 3 দিন পর আমি ফিরে আসি। সেটা এবার কেমন করে বলতে পারবো না। 10 দিন পরে শরীফ ফিরে আসে, কিন্তু এমনই কপাল যে আমি ওকে ধরতে যাবার আগেই সে চলন্ত ট্রেনের তলে লাফ দিয়ে পড়ে। তার আর কিছুই হলো না। এখনো 2 জন মিসিং, আমিন আর আমাদের ড্রাইভার বশির। কি বলছো? কিছুই তো মাথায় ঢুকছে না।
হারিয়ে যাওয়া বলতে কি বোঝাতে চাইছো? বাচ্চা কাচ্চারা না হয় ভিড় ভাট্টা হারিয়ে যাবে, তোমরা এত বড় বড় তাগড়া তাগড়া ছেলে হারাবে কেন? তোমার মাথায় কি কোনো গোলমাল হয়েছে নাকি? হুম, হ্যাঁ, হতেও পারে আমার মাথায় গোলমাল। আমি ঠিক জানি না। আমি তো আগেই বললাম, আমি যে বেঁচে আছি এটাই ঠিক বিশ্বাস হয় না। কবির স্বপনের দিকে তাকিয়েই ছিল। সিএনজির অন্ধকারেও কেমন জানি চোখ দুটো চকচক করছিল। শেষ কথাটা বলার সময় স্বপনের কাজটা প্রায় খামচে ধরল। কবির ভাইয়ের এমন আচরণ দেখে স্বপন বেশ একটু অবাকই হল। কবির ভাইকে বেশ অনেক আগে থেকেই চেনে স্বপন, স্কুল পর্যন্ত একই পাড়ায় থাকত। তাছাড়া স্বপনের মেঝোখালা শ্বশুর বাড়ির সূত্রে কেমন যেন আত্মীয় হয় কবির ভাই। আর কবির ভাই স্বপনের থেকে 5 বছরের বড়। তবে ছোটবেলা থেকে একরকম বন্ধু বন্ধু ব্যাপারই ছিল তাদের মধ্যে। বন্ধুত্বটা আরো গাঢ় হয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। তারপর আজকাল চোখের আড়াল হলে নাকি মনের আড়ালও হয়ে যায়। তেমন করে কবির ভাইয়ের সাথেও সম্পর্কটা একসময় ফিকে হয়ে আসে। মাঝে মাঝে রাস্তাঘাটে কোথাও কোথাও দেখা হলে একটু একটু কথা বা আড্ডা হতো। তবে স্বপন প্রায় খোঁজ নিয়ে এসেছে কবিরের। বছরখানেক আগেই শুনেছিল কবিরের অ্যাক্সিডেন্টের খবরটা। সময়ে মানুষ কত বদলে যায়। কবির ভাইকে এমন অবস্থায় দেখে কেমন জানি স্বপনের একটু মায়ে লাগলো। স্বপনের অবিশ্বাসী ঢঙে কথা বলায় হয়তো একটু হতাশ হয়েছে বেচারা। তুই আমার কথা বিশ্বাস করতে পারবি না, তবু তুই আমার কথা শুনবি কি শুনবি না বল। শুনবো, তবে তার আগে আমার 2-1 কথার জবাব দাও। বল। খালাম্মা কোথায়? কেন, বাড়িতে ভালো আছেন উনি? আছে। আভাপুর কি অবস্থা? তো ভালোই আছে, শ্বশুর বাড়িতে টাঙ্গাইল। তুই এর কথা আমাকে কেন জিজ্ঞেস করছিস? দেখতে চাইছিস আমার মাথা ঠিক আছে কিনা, আমি কবি কিনা? আমার মাথার গোলমাল হয়নি, এমনি জিজ্ঞেস করলাম। আমার মনের অবস্থা তোকে আমি বোঝাতে পারবো না। কিছুই না, একেবারে সহজ স্বাভাবিক ছিল সব। হঠাৎ হঠাৎ কি যে ঘটে গেল, কেন ঘটলো কিছুই বুঝলাম না। ছিলাম 4 জন, আর এখন আমি একা। শরীফকে ফিরে পেলাম, দেখলাম, কিন্তু তার সাথে কথা বলতে যাবার আগেই সে চলন্ত ট্রেনের নিচে লাফিয়ে পড়ল, মরে গেল। এমন ভাবে যে চেহারাটা পর্যন্ত চেনা যায় না। আমাকে দেখে ভয় পেয়েছিল কিনা বুঝতে পারলাম না। কোন শরীফ? আমার বন্ধু, ব্যবসার পার্টনার। দেখেছি, একটু মোটা করে, তাই না? কিশোরগঞ্জ না মানিকগঞ্জ বাড়ি? কিশোরগঞ্জ। আর অন্য কার কথা যেন বলছিলে? আমি, আমার আরেক বন্ধু, বায়োকেমিস্ট। একটা ওষুধ কোম্পানিতে চাকরি করত, ছেড়ে দিয়ে বাইরে বিদেশ যাবার পরিকল্পনা করছিল। একটা সুযোগও পেয়েছিল, কিন্তু মানুষটাই নেই। উনি কোথায় থাকতেন? মালিবাগ। তুমি কি এখন ওখানে যাচ্ছ? কেন? খোঁজ খবর করতে। ঢাকা এলে একবার করে গিয়ে ওর একটু খোঁজ নিয়ে আসি, যদি ফিরে আসি। স্বপন অবাক হয়ে কবিরের মুখের দিকে তাকিয়ে থাকে। আশ্চর্য মানুষ। যদি ধরে নিতে হয় কবিরের কথা মতো তার বন্ধু আমিন হারিয়ে গেছে, তাহলে সে কেন এমন করে খোঁজ নিতে যায় আমিনের বাড়ি? আশায়, প্রত্যাশায়। কবির ভাই নিশ্চয়ই আশা করে তার বন্ধু আমিন ফিরে আসবে। স্বপন ভেবে দেখল, একদিক থেকে কবির ভাইয়ের ভাবনাটা ঠিকই আছে। কবির ভাইয়ের কথা যদি সবই বিশ্বাস করতে হয়, তবে সে নিজে হারিয়ে গিয়ে আবার ফিরে এসেছে, শরীফও ফিরে এসেছে। তাহলে আমিন আর সে ড্রাইভার কেন আসবে না? ফিরে আসার আশা করাটাই তো খুব স্বাভাবিক, তাই না? তোমাদের সেই ড্রাইভারও কি ঢাকার বাসিন্দা? হ্যাঁ, সে থাকতো উত্তরার দিকে। ওর বাড়িতেও খোঁজ করি, সেও ফেরেনি। তুমি কি আশা করো ওরা ফিরবে? করি। আমি যদি ফিরে এসে থাকি তবে ওরাও ফিরবে, তবে সেটা কিভাবে তা আমি জানি না। আমার আসল কথাটা এখনো তোকে বলিনি। এখন বলো, শুনি। কবির কয়েক মিনিট কোনো কথা বলল না। অন্য মনস্কভাবে নিজের চুল ঘাটল,
বাইরে তাকালো, আবার স্বপনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো। ঘটনার শুরু প্রায় 1.5 বছর আগে। কবির বরাবরই একটু হুজুগে মানুষ। পেটে ঠান্ডায় খানিকটা ঘোরাঘুরি করে এবং বাকি সময়টা খায় দায় আর বগল বাজায়। 2012 সালের 11 অক্টোবর বুধবার কবিরা 4 জন, কবির, শরীফ, আমিন আর কবিরের ড্রাইভার বশির বেরিয়ে পড়ে। ডেস্টিনেশন সিলেক্ট, দিন 5 সাথের প্ল্যান, থাকবে, খাবে, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবে, এই ঠিক করে বের হয়। আরো একটা ব্যাপার ছিল, কানাইঘাটে অশোক বসু নামের এক ভদ্রলোক একটা কোল্ড স্টোরেজ করার প্ল্যান করেছিলেন। কবিরদের চেনাশোনা লোক। কাজটা কবিরদের কি দিতে চেয়েছিলেন, মানে কবিরের এবং শরীফের ফার্মকে। তাদের ভাবনা ছিল হ্রদ দেখা হবে, আবার কলা বেচাও হবে, কানাইঘাটে সাইটটাও দেখে নেবে, সুবিধা অসুবিধাগুলো যাচাই করে নেবে, আর সিলেটে ছুটি কাটাবার সময় কোল্ড স্টোরেজের একটা খসড়া নকশাও করে ফেলবে। কবিরের কথা শুনতে শুনতে হঠাৎ স্বপনের মনে হলো কবির ভাইয়ের গলার আগের মতো নেই। এতক্ষণ সে খেয়ালই করেনি, কিন্তু এখন বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে ভয়, উত্তেজনা, স্থবিরতা থাকলে মানুষের গলা এমন হয়ে যায়। আর ভালো করে লক্ষ্য করে দেখল কবিরের হাত অনর্গল কাঁপছে, জোরে নয়, বেশ ধীরে, কিন্তু কাঁপছে। স্বপন বুঝল যে মানুষটা প্রচন্ড ভয় এবং উদ্বিগ্ন হয়ে এই কথাগুলো বলছে। সোজা ঢাকা থেকে বেরিয়েছিলে? আমার সেই জিপ বেশ লোহার দড়ি কিনেছিলাম, পরে সার্ভিসিং এ দিয়ে এমন বডি বানিয়েছিলাম লোকে দেখলেই বুঝতো জিনিস একটা। তারপর আমরা সেই গাড়িতেই বের হলাম। হবিগঞ্জ পৌঁছে গাড়িটা গন্ডগোল করলো, সারিয়ে টারিয়ে সেখানেই দুপুরে খেলাম। তারপর বের হলাম মৌলভীবাজারের দিকে, ওখানেই শরীফের এক আত্মীয় থাকে। তারপর মৌলভীবাজারে পৌঁছে কিছুটা বৃষ্টি পেলাম। আগে থেকে আকাশ বেশ মেঘলা ছিল, কিছুটা ঝড়ও হয়েছিল। তারপর শরীফের সেই আত্মীয়ের বাড়ি গিয়ে দেখলাম কেউ নেই বাড়িতে, ফাঁকা। একটা সিগারেট খাবি? না, তুমি খাও। ম্যাচটা তারপর আর কোথাও না দাঁড়িয়ে একেবারে কানাই ঘাটে সাইড দেখতে গেলাম। আর তারপরেই তুমুল বৃষ্টি আর ঝড়। অনেকক্ষণ আটকে ছিলাম ওখানে। তারপর বৃষ্টি যখন থামলো তখন সন্ধ্যা পার হয় এমন অবস্থা, বেশ অন্ধকার হয়ে গিয়েছিল। অন্ধকারের মধ্যেই গাড়ি নিয়ে বেরোলে? তার মধ্যে প্রবলেমও হয়েছিল বললে। ভেবেছিলাম আস্তে আস্তে চললেও পৌঁছতে খুব একটা মনে হয় দেরি হবে না। বসির গাড়ি চালাচ্ছিল, ওর পাশে আমি, আর জিপের পেছনে শরীফ আর আমি। স্যার, মেঘ কেটে যাচ্ছে, বেশ চাঁদ দেখা যায়, আরামসে চলে যাব। আমি তো ভাবছিলাম বৃষ্টি আর থামবে না। যাই বলো, দিনটা বেশ টেনশন, কেমন হালকা অ্যাডভেঞ্চার টাইপের, বেশ মজা পেলাম। আমার কিন্তু বেশ ঠান্ডা লাগছে রে। তোরা এমন জায়গায় আমাকে দাঁড় করিয়ে রেখেছিলি, পুরো কাকবেজা হয়ে গেছি আমি। দেখ দোস্ত, বেড়াতে এসে একটু একটু বদন ভেজানো ভালো, এতে একটু অন্যরকম ফিলিংস হয়। স্যার, সামনে উঁচু কালভারটা, একটু ধরে বসেন, ভেজা রাস্তা তো। এ কি, গাড়ির হেডলাইটটা বন্ধ হয়ে গেল কেন? বসির, গাড়ি থামাও, গাড়ি থামাও। এরপর আর কবিরের কিচ্ছু মনে নেই। কি হলো, কেন হলো, তারা কোথায় গেল, কবির কিছুই জানে না। বলতে বলতে কবির থামল, তার গলা কাঁপছে, ভাঙা ভাঙা স্বর। স্বপনের মনে হলো কবির ভাই কাঁদছে। সিএনজির মধ্যে বসেও স্বপন স্পষ্ট বুঝতে পারল কবিরের হাত থর থর করে কাঁপছে, কপালে গলায় এই শীতেও ঘাম জমে গেছে। স্বপনের খুব অবাক লাগছিল, একটা গাড়ি রাস্তার মধ্যে খারাপ হতে পারে,
গাড়িটার আলো আচমকা নিভে যেতে পারে যান্ত্রিক গোলযোগের জন্য, কিন্তু কবির কেন বলছে যে তারপর কি ঘটেছে সে আর কিছুই জানে না? তোমাদের গাড়ি কি ব্রিজ থেকে নিচে পড়ে গেল? আমি জানি না, কিচ্ছু জানি না। মানে কি? মানে কেমন করে বলবো? 3 দিন পরে আমি আবার আমাকে সেই কালভার্টের ওপর ফিরে পেলাম। কি বলছো তুমি পাগলের মতো এগুলা? পাগলের মতোই শোনাবে, কিন্তু কথাটা সত্যি। 3 দিন পরে আমি দেখলাম কালভার্টের ওপর আমি দাঁড়িয়ে আছি, আশেপাশে কেউ নেই, নিচে নদী। আমার বিশ্বাস হচ্ছে না, এ হতেই পারে না, অসম্ভব। আচ্ছা তুমি কেমন করে বুঝলে 3 দিন পর ব্রিজের উপর তুমি দাঁড়িয়ে আছো? আমি প্রথমে বুঝিনি, কেমন একটা বেহুশ অবস্থার মধ্যে দাঁড়িয়েছিলাম, কোনো খেয়ালও ছিল না। কারো কথা আমার মাথায় আসেনি, শরীফ, আমিন বা বশির, কারো কথা না। কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম, সম্মোহনের মধ্যে। সেদিন সন্ধ্যাবেলা একটা গাড়ি আসছিল সেই পথে কালভার্টের দিকে। কবিরকে একা দাঁড়িয়ে থাকতে দেখে গাড়িটা তাকে তুলে দেয়। সারা রাস্তায় তার কিছুই মনে পড়েনি। সিলেট পৌঁছা মাত্র ওর সব মনে পড়ে গেল। যেই লজে ওঠার কথা সেখানে ছুটে গেল। বাড়ির মালিক বলল কেউ আসেনি, গত 3 দিন ধরে সে তাদের জন্য অপেক্ষা করেছে। ওই বাড়িতে গিয়ে কবি জানতে পেরেছিল 3টা দিন তার কাছ থেকে কোথায় হারিয়ে গেছে। কবির বিশ্বাস হতে চাইছিল না যে সে হারিয়ে গিয়েছিল। ক্যালেন্ডার দেখল 14 অক্টোবর, শনিবার। যেদিন তারা রওনা দিয়েছিল সেদিন ছিল 11 অক্টোবর, বুধবার। তাহলে 3টা দিন কোথায় গেল? কোথায় গেল কবিরের বন্ধুরা শরীফ, আমিন? আর সে ড্রাইভার বসির, সেই বা কোথায় গেল? আর কবিরের গাড়িটাই বা কোথায়? বলতে বলতে কবির দুহাতে মুখ ঢেকে ফেলে, প্রশ্নের উত্তর খুঁজে পায় না। মাথা নাড়তে থাকলো, যেন অসহ্য কষ্ট হচ্ছে তার। স্বপনের কিচ্ছু করার ছিল না, সামান্য শিউরে উঠল সে। বিশ্বাস হচ্ছে না তার বিন্দু মাত্র। কিন্তু কবির ভাই এমন অনর্গল মিথ্যা কথা তার কাছে কেন বলবে? হতে পারে অ্যাক্সিডেন্টের পরে কবির ভাই মাথা খারাপ হয়ে গেছে। শোনা যায় অনেক সময় দুর্ঘটনায় পড়ে মাথায় চোট লেগে বা আচমকা মানসিক আঘাতে মানুষ তার পুরনো সব কথা ভুলে যায়। কবিরেরও কি তাই হয়েছে? তাছাড়া এমন ভুলভাল বকছে কেন? কবির ভাই এখনো মুখ ঢেকে কাঁদছে। তারপর তুমি কি করলে? সেদিনে কিছুই করতে পারলাম না, কারোর বুদ্ধিও মাথায় আসেনি। পরদিন সকালে আমার এক চেনা ভদ্রলোককে নিয়ে সে কালভার্টের ধারে গেলাম। ভদ্রলোককে কিছু বলনি? বলেছি, বিশ্বাস করেনি। আমি ভেবেছিলাম হয়তো নদীতে ওদের আমার গাড়িটা দেখতে পাবো, কিন্তু কি কি দেখলে? কিছু নেই। কালভার্টের উপর থেকে দেখলাম, নিচে নেমে খোঁজাখুঁজি করলাম, ওদের চিহ্ন মাত্র নেই সেখানে। গাড়িটাও দেখিনি। আশ্চর্য, এমনও তো হতে পারে নদীর পানিতে ভেসে গেছে। অক্টোবর মাসে নদীতে পানিও কম থাকে, সেখানে পাথরের বালি বেশি। 3টা মানুষ, গাড়ি সব ভেসে যাবে, এটা কেমন করে হয়? কোনো চিহ্ন থাকবে না। থানায় ডায়েরি করনি? করেছি, প্রথমে ওরা করতে চায়নি, ভেবেছিলাম বদ্ধ পাগল। পরে জোর করে করিয়েছি সিলেটে। ওরা অনেক খোঁজ করেছে, কিছু পাইনি, কিচ্ছু না। আচ্ছা, কিছুদিন কি ঢাকায় আছো? আছি, কিছুদিন পরপরই তো সিলেটে যাই। কোনো খোঁজ যদি পাই ওরা? আমি এখানে নেমে যাই, তুমি সিএনজি নিয়ে ভেতরে যেতে পারো। শোন, তুই একদিন আমার বাড়িতে আয় না, আসবি? কালই আয় না, আমায় একটু সাহায্য কর, অন্তত পরামর্শ দে আমি কি করব। বলতে বলতে কবির স্বপনের হাত জড়িয়ে ধরল। এমন আকুতি ও কখনো কবির ভাই চেহারায় দেখেনি। স্বপন শুধু কবিরের হাতটা ধরে আশ্বস্ত করল,
মুখে কিচ্ছু বলতে পারল না। সিএনজিটা চলে গেল। স্বপন একটা রিক্সা নিল সেখান থেকে। মাথাটা কেমন যেন দম ধরে আছে, চিন্তা ভাবনাগুলো এলোমেলো হয়ে আসছে। ধাপ্পা বা ধোঁকা দেবার মানুষ তো কবির ভাই নয়, অথচ ওর কথা বিশ্বাসও করা যায় না, কেউ করবে না। কিন্তু লোকটার যে অবস্থা, তাতে তাকে এড়িয়ে যাওয়া উচিত হবে না বলেই ভাবল স্বপন। যদি সত্যি সত্যি কবির ভাইয়ের মাথা খারাপ হয়, তাহলে একটু যাচাই করে তো অন্তত দেখা উচিত। স্বপনের খুব কষ্ট হচ্ছিল। লোকটার অবস্থা দেখে তার ভীষণ কান্না পাচ্ছিল। রাতেও ঘুমোতে পারল না ঠিকঠাক। বেশ রাত করে ঘুমোলো সেদিন। আরো একবার স্বাগত জানাচ্ছি কুয়াশা, সঙ্গে আছে আমি শারমিন। শুরুতে আমরা দেখেছিলাম যে স্বপন নামে একটি লোক, তার মামার স্ট্রোক হয়েছে। সে তার মামার জন্য মামাকে দেখতে গিয়ে বাড়িতে, সেখান থেকে তার মামি তাকে ওষুধ কিনতে পাঠায়। সেখানে তার খুব পুরনো হারিয়ে যাওয়া বন্ধু, যার নাম কবির, তার সঙ্গে দেখা হয়। এবং প্রথমে দেখে সে কবির ভাইকে চিনতে পারে না, কিন্তু তার চোখ দুটো দেখে সে চিনতে পারে যে তার পরিচয় দেবার পরে হ্যাঁ, তার পুরনো বন্ধু, সিনিয়র বন্ধু। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত শুনেছি। বাকিটা আমরা আবার ছোট্ট একটা বিরতি, অর্থাৎ এবিসির রাত 12টার খবর শুনবো, তারপর ফিরে এসে শুনবো। যারা সঙ্গে আছো সঙ্গেই থাকবেন। কবির ভাইকে দেখে তার কথা শুনে আমার কেমন জানি লাগছে, খুব ভয়ও হলো। ভাবলাম আপনার সাথে কথা বললে কিছু জানতে পারবো। আমার কাছ থেকে আর কি জানবে? আমি নিজেই তো কিছু বুঝতে পারছি না। না মানে আমি বলতে চাইছি, হঠাৎ কোনো ধাক্কা খেয়ে এলোমেলো বলছে না তো কবির ভাই? অনেক সময় এমন হয়, মাথায় কিছু একটা ঢুকে যায়, কিছুতেই ভুলতে পারে না। কি জানি বাবা। এমনিতে আপনার কি মনে হয়, বাড়িতে যখন কবির ভাই থাকে তার কোন রকম পরিবর্তন দেখেছেন? কোনো অস্বাভাবিক কোনো আচরণ? তুমি কেমন দেখছো বাবা? এখন তো এরকমই দেখি। এমনিতে যে এমন হয়েছে তা তো নয়। ওর যা মনের অবস্থা, তাতেও ছটফট করবে, দৌড়ে দৌড়ে বাইরে যাবে। আমি আর কি করতে পারি? স্বপন বুঝলো খালাম্মাকে আর বেশি ঘেঁটে লাভ নেই। বাড়িতে কবির ভাইয়ের আচরণ এমন অস্বাভাবিক নয় যে মনে হবে তার মাথা খারাপ হয়েছে। যদি সত্যি হতো তাহলে খালাম্মাই সবার আগে সেটা বুঝতেন। আরো 2-4টা মামুলি কথা বলে খালাম্মার কাছ থেকে স্বপন কবির ভাইয়ের ঘরে এলো। কবির তোকে নিজের ঘরে বসে বসে সিগারেট খাচ্ছিল। স্বপনকে দেখে বসতে বলল। ঘরের কোনায় রাখা সোফায় বসল স্বপন। ঘরটা দেখলো অন্যমনস্ক ভাবে। কবিরের রুমটা ছোট, আসবাবপত্রগুলো এলোমেলো ভাবে রাখা বলে কেমন একটা চাপা ভাব ঘরের মধ্যে। মার সাথে কি কথা হলো? কিছু বললো মা? তোর কি এখনো বিশ্বাস হচ্ছে না আমার কথা? আসলে তোর কোনো দোষ নেই রে। আমি যাদের বলেছি কেউই বিশ্বাস করেনি। কি করে? কেন নয়, আমরা 4 জন একসাথে ঢাকা থেকে বেরোলাম। মাঝপথে 3 জন হাওয়া হয়ে গেল, শুধু আমি ফিরে এলাম। এমনও তো কেউ ভাবতে পারে আমি ওদের খুন করে এসে বলেছি ওরা হারিয়ে গেছে। ও মাই গড, এই বিষয়টা তো মাথায় আসেনি। কেউ কিছু বলেছে তোমাকে এরকম? বলিনি এখনো, তবে বলাটা অস্বাভাবিক নয়। স্বপন এই বিষয়টা একদমই ভাবেনি। সে ভাবল এতে কবির ভাইয়ের বিপদের সম্ভাবনা আরো বেশি। না, এর একটা বিহিত করা খুবই জরুরি। ছেলে হলেও তার উপর অনেকে বেশ ভরসা করে। মামিকে একটু বুঝিয়ে বলতে হবে। মামার বাড়ি গিয়ে স্বপনের আশঙ্কাটা একেবারেই চলে গেল। মামা দিব্যি বিছানায় বসে বসে সবার সাথে গল্প করছেন। 2 দিন আগেও এটা চিন্তাই করা যেত না। সবাই ধরেই নিয়েছিল মামা আর ফিরবে না। অবশ্যম্ভাবী মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন মামা। আচ্ছা, এমন কি হতে পারে? হ্যাঁ, এখন বল। আচ্ছা, তুমি কি এমন বিষয় সম্পর্কে শুনেছো যে কিছু লোক ধরো হারিয়ে গেল, হঠাৎ 3 দিন পর ধরো সেই লোকগুলোর কোনো একজন ঠিক যেখানে হারিয়ে গিয়েছিল সেখানেই ফিরে এলো, কিন্তু এই 3 দিন সে কোথায় ছিল বা তার সাথে লোকগুলো কোথায় সে কিছুই জানে না। এমনকি এটাও সে জানে না যে তার কি হয়েছিল। নাকি ওসব ছাউনি তার থাকতে চায়নি, কাজ ছেড়ে ওরা পালাতো। আর রেলওয়ে ডিপার্টমেন্ট বেশ ফাপড়ে পড়েছিল তখন। বেশ ভৌতিক ব্যাপার তো। ভৌতিক নয়, রহস্যময়। গত 100 বছরে এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটেছে
যার কোনো ব্যাখ্যা বিজ্ঞানীরা খুঁজে পায়নি। এশিয়া বা ইউরোপের অনেক জায়গায় আচমকা শূন্য থেকে কিছু একটা ছিটকে এসে পড়েছে, কিন্তু সেগুলো উল্কাপাত নয়। আবার আকাশে এমন কিছু বস্তু দেখা গেছে যেটা ঠিক ধূমকেতু বলতে পারি না। কি বলতে চাইছো? প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানদের এক মিলিটারি হাসপাতাল থেকে জনাচারেক হাত কাটা পা কাটা সৈন্য চুরি হয়ে যায়, অথচ সেখানে শত্রুপক্ষের লোক কোনোভাবেই ঢোকা সম্ভব নয়। আবার জাপানের সমুদ্র থেকে মাছ ধরার জাহাজ উধাও হয়েছে, এই খবরও পড়েছি ব্যাপারে। আবার হলো কি, গ্রিনল্যান্ডে একবার 3 কোণে এক অদ্ভুত জিনিস এসে পড়েছে, তারপর সেটা আবার উধাও হয়ে গেল। ফ্লাইং সসার্স? কেমন করে বলবো বল, কত কিছুই তো জানি না। অনেক সময় সমুদ্রের জাহাজের রেডিওতে অদ্ভুত সব সাংকেতিক শব্দ শোনা যায়। 1925 সালে ভারত মহাসাগরের ইটালিয়ান এক জাহাজে এরকম একটা বার্তা শোনা গিয়েছিল। কিসের বার্তা? আরে কেউ কেউ তো মনে করে এগুলো আজগুবি ব্যাপার, আবার কেউ কেউ ভাবে অন্য কোনো গ্রহের প্রাণীদের কথাবার্তা। দুলা ভাই, কি সব সায়েন্স ফিকশন মুভির কথা বলছো? ভারতে এমন একটা মুভি আছে, সব ফালতু বিষয়। আরে তুমি ছবিটা ফালতু বলতে পারো, কারণ সায়েন্সের সাথে ইন্ডিয়ান ইমোশনের বাড়াবাড়িটা ঠিক হজম করার মতো হয়নি। কিন্তু এরকম হওয়া খুবই সম্ভব। কে গ্যারান্টি দিয়ে বলতে পারে বল, মহাশূন্যে অন্য কোনো প্রাণীর আর বসবাস নাই? দেখো, প্রাণীর বসবাসের জন্য এনভায়রনমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর মতো এমন সুইটেবল এনভায়রনমেন্ট অন্য কোনো গ্রহ আছে বলে জানা যায়নি। জানা যায়নি কথাটা একেবারে ঠিক না। এখন তো ধারণা করা হচ্ছে মঙ্গল গ্রহ মানুষের বসবাসের জন্য উপযোগী, আর আমেরিকা তো মানুষ পাঠানোর ব্যবস্থাও করেছে। আর পৃথিবীর পরিবেশ মানুষ কিংবা আমরা যেসব প্রাণী পৃথিবীতে দেখি তাদের জন্য সুটেবল, কিন্তু অন্য কোনো গ্রহ অন্য কোনো প্রাণীর জন্য সুটেবল হতে পারে। তার মানে কি দাঁড়ালো? অন্য কোনো গ্রহের অন্য প্রাণী যদি পৃথিবীতে আসে, মানে যদি আসার সম্ভাবনা থাকে, তাহলে পৃথিবীর মানুষও তো পারে আকস্মিকভাবে অন্য কোনো গ্রহে চলে যেতে, আবার ফিরে আসতে। কি সব বলছো? আমার সায়েন্স ফিকশন শোনার এখন মুড নেই, আমি চললাম দুলা ভাই। দুলাভাইয়ের কথা শুনে স্বপনের এলোমেলো মাথাটা আরো এলোমেলো হয়ে গেল। লোকটার সাথে শেয়ার করাতে ভুল হয়ে গেছে। কি সব সিনেমার বিষয় নিয়ে এতক্ষণ কথা বলছিল, মেজাজটাই বিগড়ে গেল স্বপনের। দুলাভাইয়ের কাছ থেকে এসে মামার বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে ঠিক 10টায় সে বের হয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। দুলাভাইয়ের কথাগুলো গল্প বা সিনেমাতেই দেখতে ভালো লাগে, তাই বলে বাস্তবে এমন ঘটনা ঘটে স্বপনের বিশ্বাসই হয় না। অন্য কোন গ্রহের জীবদের খেয়ে দেয়ে কাজ নেই, কবির ভাইদের ছো মেরে নিয়ে যেতে এসেছিল, আর এভাবে নিয়ে গেল কোন রকম চিহ্ন ছাড়া। আর নিয়ে যদি গেল তাহলে আবার কবির ভাইকে ফেরত পাঠালো কেন, আর শরীফকে বা ফেরত পাঠালো কেন? সে আবার কবির ভাইকে দেখে ভয় পেয়ে ট্রেনের নিচে ঝাঁপই বা দিল কেন? গ্রহান্তরের প্রাণীদের এমন তামাশা বেশ ভালোই। নিয়ে গেল আবার দিয়েও গেল, ফালতু সব বিষয় ভাবতে ভাবতে হেসেই ফেলল সে। রাতে বাসায় ফিরে ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে স্বপন শুয়ে পড়ল। এক ফাঁকে অফিসে একটা মেইলও করল 3 দিনের ছুটি চেয়ে। কবির ভাই SMS পাঠিয়েছে কাল 5:45 ট্রেন, 6:15টার মধ্যে স্টেশনে থাকতে বলেছে। আগে ভাগে না ঘুমালে অত সকালে ওঠা খুব মুশকিল। বিছানায় শুয়ে স্বপন আবারও কবির ভাইয়ের কথা চিন্তা করতে লাগলো। বেচারা গত 1 বছর ধরে রাতে ঠিকঠাক ঘুমায় না, আজও হয়তো সে না ঘুমিয়ে রাত কাটাবে আর হিসেব মেলাবে। মানুষটাকে সত্যি যদি একটু স্বস্তি দিতে পারত স্বপন, বেশ ভালো লাগতো। ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে পড়ল স্বপন। অবশেষে স্বপন ঠিক করেছে কবির ভাইয়ের সঙ্গে সিলেট যাবে। আমরা দেখলাম, এবং কবির ভাইকেও দেখলাম এক টেরাটোলজিস্টের সঙ্গে দেখা করতে গেছেন। এবং এই ফাঁকে আমরা দেখলাম স্বপন তার মামাতো বোনের স্বামী অর্থাৎ তার দুলাভাই হয় সম্পর্কে তার সঙ্গে অনেক কিছু শুনলো। সেখানে আমরা অন্য গ্রহের প্রাণীদের কথাও শুনলাম অনেক কিছু। তো আমরা দেখি এরপরে কি হয়। পরদিন সকালবেলা তাড়াহুড়ো করে উঠে একটু কিছু মুখে গুজে ঠিক 6:10 স্বপন হাজির হলো কমলাপুর স্টেশনে। গিয়ে দেখে নির্ধারিত কামরার সামনে কবির ভাই দাঁড়িয়ে। চেহারা দেখলেই বোঝা যায় বেচারা ঘুমায়নি। যাক, ঠিকঠাক সময় এসেছিস তাহলে। আমি তো ভেবেছি তুই নির্ঘাত লেট করবি। আরে না, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন?
ভেতরে চলো। না, তুই গিয়ে বস। 13, 14, 15 আমাদের। একটু পরে আমি আসছি। 3টা কেন? আর কেউ যাচ্ছে নাকি আমাদের সাথে? হ্যাঁ, স্বাতী মজুমদার, ওই সায়েন্টিস্ট ভদ্র মহিলা। এটা কিন্তু ঠিক করলে না কবির ভাই। চিনি না জানি না একজন ভদ্র মহিলা যাবেন আমাদের সাথে। আমি তো যেতে বলিনি, উনি যাওয়ার বিষয়ে ভীষণ আগ্রহ প্রকাশ করলেন, আর আমি ভাবলাম গেলে যদি কিছু উপকার হয়। উনি এমন বিষয় নিয়ে গবেষণা করেন বললেন, কি জন্য টেরাটোলজিস্ট উনি। এটার মানে কি জানি না। কি নিয়ে গবেষণা করেন তা জানো না, কিন্তু সারা দুনিয়া তুমি জানিয়ে বেড়াচ্ছ, আবার টেরাটোলজিস্ট শুনে সাথেও নিচ্ছ। আর কেউ এসে বলো যে সে ডেরাটোলজিস্ট, মেটারোলজিস্ট, তাকেও সাথে নাও। রাগ করিস না প্লিজ, মহিলা বেশ ভদ্র। আর মিশুকো, তোর খারাপ লাগবে না মনে হয়। যা মন চাই করো। স্বপনের কথা না বাড়িয়ে ট্রেনে উঠে বসলো। ভীষণ মেজাজ খারাপ হয়েছে ওর। একজন মহিলাকে নিয়ে একটা অচেনা জায়গায় যাওয়া কি কম যন্ত্রণা? এটা নেই, ওটা নেই, এখানে থাকবো না, ওখানে বসবো না, বাথরুম কেন নোংরা, এসব ঝক্কি ঝামেলা কে সামলাবে? সে ভাবলো কবির ভাইয়ের আসলে মাথায় প্রবলেম হয়েছে। মিনিট 10 পরেই মহিলাকে নিয়ে কামরায় উঠল। স্বপনে একটা স্মিত হাসি দেওয়া ছাড়া আর কোনো কাজ খুঁজে পেল না। আর তার সাথে নিজের জানালার পাশের সিটটাও ছেড়ে দিল ভদ্রতা করে। মহিলা থ্যাঙ্কস জানিয়ে বসে পড়ল। কবির আলাপ করিয়ে দিল। ভদ্রমহিলা বেশ বিনয়ী বোঝা গেল। স্বপন আর কথা বাড়াতে চাইল না বলে মুখের সামনে একটা বই নিয়ে তাতে বেশ মনোযোগ দিল। ভদ্রমহিলা গাড়িতে গুছিয়ে বসার পর ব্যাগ থেকে কমলা লেবু বের করে সবাইকে দিলেন, তারপর কফি। 1 টাইম কাপ সঙ্গেই এনেছিলেন। এরপর বেশ চুটিয়ে গল্প করা শুরু করলেন কবির ভাইয়ের সাথে। একেবারে কথা না বলে বাজে দেখায় বলে স্বপন একটু উসখুস করে বলে ফেলল, আপনি কি ঢাকাতেই থাকেন? না, ইংল্যান্ডে, তবে মাঝে মাঝে দেশে আসা হয়। আপনি তো ঢাকাতেই। হ্যাঁ, বংশানুক্রমে। আমি আপনাদের সাথে যাব এটা বোধহয় আপনি জানতেন না, তাই না? স্টেশনে এসে শুনলাম। পরশু এসেছি দেশে। এসে দুলাভাইয়ের কাছে কবির সাহেবের ঘটনাটা শুনলাম। লোভ সামলাতে পারলাম না। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। যেমন ধারণা করছি তেমন যদি হয় তো বেশ চমক লাগানো ব্যাপার হবে আশা করি। আচ্ছা, শুনলাম আপনি নাকি কি টেরাটোলজিস্ট। এটার মানেটা কি? কি করে বুঝাই? টেরাটোলজিস্ট মানে অনেক রকমই হতে পারে, তবে চলতি কথায় মানে সবাই যেটা বোঝে, আমরা তাদেরকে টেরাটোলজিস্ট বলি যারা ম্যালফরমেশন ইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল নিয়ে কাজ করে। সোজা কথায় মানুষ কিংবা গাছপালার বেলায় দেখবেন কখনো কখনো তারা স্বাভাবিক চেহারার বদলে অদ্ভুত, অস্বাভাবিক চেহারা পায় জন্ম থেকেই। যেমন ধরুন, একটা বেবি জন্মালো, তার 3টা কান, 1.5খানা নাক বা অন্য কোনো অ্যাবনর্মাল গ্রোথ রয়েছে। এইসব নিয়ে যারা গবেষণা করে তাদেরকে সোজাভাবে টেরাটোলজিস্ট বলে। শুধু মানুষ নয়, গাছপালার ব্যাপারেও এমন বিষয় মাঝে মাঝে কিন্তু দেখা যায়। এর সাথে আমার ঘটনা ঠিক কোথায় মিল রয়েছে বুঝতে পারছি না। আমিও না। আমি ঠিক ওই জাতের টেরাটোলজিস্ট নই। আজকাল তো সব ব্যাপারেই ভাগাভাগি হয়েছে, জানেনই তো। যেমন ধরুন, যে ডাক্তার চোখ দেখে সে কিন্তু কান দেখবে না, আবার যে পেটের প্রবলেম দেখবে সে মাথাটা দেখবে না। আমার ব্যাপারটা গাছপালা নিয়ে। কোনো কোনো গাছ তার জাত আর ধাত বদলে ফেলে। যেমন একটা বেল গাছ যদি নিম গাছের মতো হয় তো কেমন লাগবে? এরকম দেখা গেছে কোনো কোনো গাছ এমন একটা অস্বাভাবিক কাণ্ড করে বসে যার কোনো মাথা মুন্ডু নেই। কোনো কোনো সময় তো এদের মধ্যে জন্তু জানোয়ারদের মতো হিংস্রতাও দেখা যায়। ভীষণ অদ্ভুত, ভেরি স্ট্রেঞ্জ। তুমি কিছু বুঝলে কবির ভাই? না, একটু সময় লাগবে, এত চট করে বোঝার কথা না। আচ্ছা, আপনি কি এই ব্যাপারে রিসার্চ করেন? কবির ভাইয়ের ব্যাপারে আপনার কি মনে হয়? এখনো কিছু মনে হয় না, আগে জায়গাটা দেখি। স্বাতী মজুমদারকে স্বপনের বেশ অদ্ভুত লাগছিল। অন্য সময় স্বপনের ট্রেনে সময় কাটতে চায় না,
কিন্তু ভদ্রমহিলার সাথে কথা বলে বেশ সময় কেটে যাচ্ছে। খুব বেশি কথা বলেন এমন নয়, তবে বেশ গুছিয়ে মজা করে কথা বলতে পারেন আর বেশ স্বাচ্ছন্দ্য। ট্রেনের বাকি পথ বেশ গল্প করতে করতে কেটে গেল। কবির ভাই বেশ সহজে গল্প করছে। ঠিক দুপুর 1:30টার দিকে ট্রেন সিলেটে পৌঁছল। কবির ভাইয়ের এই এলাকাটা আগে থেকে বেশ পরিচিত। স্টেশনের কাছাকাছি একটা লজে থাকার ব্যবস্থা হলো। কবির ভাই আগে থেকে ফোন করে বুকিং দিয়েছিলেন একটা সিঙ্গেল রুমে ভদ্রমহিলার জন্য, অন্য আরেকটি ডাবল রুম কবির আর স্বপনের জন্য। গোসল সেরে খেয়ে একটু গড়িয়ে নিয়ে বিকেল 4টার দিকে 3 জন বেরোল। কবির ভাই কাছেই মণিপুরি রাজবাড়ি বেড়ানোর জন্য একটা ট্যাক্সি ভাড়া করলেন। সাথী প্রবল আপত্তি জানালো, এখানে কোনো রাজবাড়ি টাড়ি সে দেখতে আসেনি, আগে কাজের জায়গায় যাওয়া দরকার। স্বপনও রাজি হলো তাতে। ড্রাইভারের পাশেও সাথী বসলেন, পেছনে বসল স্বপন আর কবির। সাথী তেমন কোনো কথা বলছিল না, কিন্তু জায়গাটাতে যাবার আগে কবিরের সাথে স্বপনের কিছু কথা বলা দরকার। একটা কথা বলবো? বল না। তুমি কিন্তু আগাগোড়া একটা বিষয়ে ভুল করছো। কি? হ্যাঁ, তোমার বন্ধু শরীফকে তুমি দেখো। কি বললো? আমি দেখেছি। তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। তোমার মাথা এখন ঠিকঠাক মতো কাজ করছে। তুমি হয়তো পেছন থেকে শরীফের মতো কাউকে দেখেছো, ভেবেছো শরীফ। কাটা পড়ার পর তুমি চেহারাও দেখোনি, তাহলে তুমি কিভাবে শিওর হচ্ছে সেই শরীফ ছিল? কবির অনেকক্ষণ কোনো কথা বলল না। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না দেখলেই ভালো। সারাটা পথ আর কথা হলো না। ওরা সেই কালভার্টের কাছে পৌঁছল বিকেল ঠিক 5:30টার দিকে। কালভার্টের দিকে তাকিয়ে স্বপনের মনে হলো কালভার্টটা বেশ উঁচু, প্রায় 4 তলা সমান হবে, আর রেলিংটা একেবারেই পলকা। যে কোনো গাড়ি যদি এত উঁচুতে এসে একটু বেসামাল হয়ে পড়ে তাহলেই শেষ হয়ে যাবে। ওরা কালভার্টের উপর দিয়ে হাঁটছিল। কত নিচে যে জলধারা সেটা স্বপন অনুমান করতে পারছিল না। নিচে শুধু পাথর আর পাথর, পানির কোনো নাম নিশানাও নেই। এখান থেকে কবির ভাই জিপটা পড়ে গেলেও পানিতে ভেসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। চারদিকে বেশ শান্ত। সূর্যটা একেবারে পশ্চিমে হেলে পড়েছে। একটু পরে সন্ধ্যা নামবে। নিচে পাথর আর বালি, বেশ কিছু গাছপালা একপাশে, কিছু বড় গাছ আর আগাছা মিলে বেশ ঝোপঝাড় হয়ে আছে অনেকটা জায়গা জুড়ে। সাথী ওদেরকে দাঁড়াতে বলে নিচে নামলেন। ওরা দুজন দাঁড়িয়ে থাকলো রাস্তার একপাশে। কয়েকটা পাখি উড়ে গেল ওদের মাথার উপর। একটা গাড়ি কালভার্ট পার হয়ে শাঁ শাঁ করে চলে গেল ওদের সামনে। কে বলবে ঠিক 1 বছর আগেই এখানে একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল। জায়গাটা একেবারেই ভয়ঙ্কর নয়, একটু চুপচাপ এই যা। কে জানে, হয়তো সবই কবির ভাইয়ের কল্পনা। সাথী চলে গেছে গাছ গাছালির দিকে। উপর থেকে ওরা তাকিয়ে তাকিয়ে দেখছিল। এখানে অ্যাক্সিডেন্ট ছাড়া অন্য কিছু ঘটা একদমই অসম্ভব। আমি আর কত করে বলবো আমাদের অ্যাক্সিডেন্ট হয়নি হয়নি, যদি হতো তাহলে আমি বাঁচতাম না। দেখো কবির ভাই, মানুষ কতভাবেই তো বেঁচে যায়, তুমিও গেছো। তাহলে আমার সেই 3টা দিন গেল কই? আমি কোথায় ছিলাম, কিভাবে এলাম? আমার শরীরে কোনো ক্ষতের চিহ্ন কই? বলতে বলতে কবির বেশ কর্কশ হয়ে গেল। স্বপন আর কথা বাড়াল না। সে জায়গাটাতে এসেও কিছু বুঝতে পারছে না। অন্যদিকে সাথী বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখছিল, বিশেষ করে গাছপালা। ব্যাগ থেকে সাথী একটা যন্ত্র বের করল। সেটা দেখতে অনেকটা ট্রানজিস্টরের মতো, কিন্তু ট্রানজিস্টর নয়। যন্ত্রটার একপাশে লম্বা একটা সুইচ, অনেকটা সেলাই মেশিনের মতন। বোতাম টিপলেই সেটা একপাশে ওঠানামা করে, আর যন্ত্রটার গায়ে অনেক দাগ কাটাও রয়েছে। যন্ত্রটা দিয়ে কয়েকটি গাছ আর লতা পাতা পরীক্ষা করলো সে। বেশ খানিকক্ষণ ভাবল, তারপর কালভার্টের উপরে ওদের দিকে তাকালো, আর ধীরে ধীরে ওপরে উঠে আসলো সে। আপনার ঘটনাটা কয়টায় ঘটেছে বলুন তো? এই 7টা 8টা হবে।
আমি এখানে একটু ওই সময়টা পর্যন্ত থাকতে চাই। কি বলছেন? এখানে সন্ধ্যার পর থাকাটা ঠিক হবে বলে মনে হয় না। সূর্য ডুবে যাওয়ার পর আমার একটু দেখার দরকার ছিল। কেন? অন্ধকারে গাছপালার স্বভাব বদলে যায় নাকি? যাই তো বটে। কেন, সূর্যমুখী ফুল দেখেননি? স্থলপদ্ম ফুটতে দেখেছেন? সকালের রং কেমন আর দুপুরের রং কেমন? আর তাছাড়া অন্য ব্যাপারও আছে। ডক্টর জেকিল আর মিস্টার হাইডের গল্প জানেন তো? সকালে সাদামাটা নিরীহ মানুষ আর রাতে দানব। এরকম কিছু গাছও আছে, মোস্টলি সাউথ আমেরিকায়। আফ্রিকাতেও আছে যারা রাতে মিস্টার হাইডের মতো আচরণ করে। এরা এক ধরনের ক্রিপার, লতানো গাছ। এই ধরনের গাছের নাম দেওয়া হয়েছে নাইট মনস্টার। আপনি এখানে দেখেছেন এমন গাছ? এটা কিন্তু সাউথ আমেরিকা বা আফ্রিকা নয়। সেই জন্য তো একটু রাত পর্যন্ত দেখতে চাই। ওখানে নিচেই ফণি মনসার ঝোপ, তার পাশে বনলতা একেবারে খেয়ে গেছে। আমার ধারণা ওই বনলতার মধ্যে কিছু একটা আছে। আপনার কি ধারণা? ওরা যদি মনস্টার হয় তাহলে কবির ভাইয়ের বন্ধুদের কেউ খেয়ে ফেলছে? হু টোল্ড ইউ দ্যাট? আমি তো বলিনি মনস্টার ক্রিপার মানুষ খায়, বলেছি? আমার বন্ধুদের সাথে ওই গাছদের সম্পর্ক কি তাহলে? ধরেন যদি এমন হয় আপনার বন্ধুরা ওখানে মরে পড়ে আছে আর তার উপর দিয়ে প্রতিদিন কয়েক প্রস্থ লতা ছড়িয়ে যাচ্ছে, তাহলে কেমন হবে? মানে মাটি বা বালি খুঁড়ে কাউকে কবর দিলে যেমন হয়, অনেকটা সেরকম। সেটা কি করে সম্ভব? অবশ্যই সম্ভব। ওই ধরনের লতা বৈশিষ্ট্য হলো কোন প্রাণী যদি ওর খপ্পরে পড়ে তাহলে প্রতি ঘন্টায় তার বার 30 থেকে 40 গুণ বেড়ে যায়। লিকলিকে ডালপালাগুলো বাড়তে থাকে আর পাতাগুলো অনেক বড় হয়ে যায়। ওরা শিকড়টাকে চারপাশ থেকে জড়িয়ে ধরে, একেবারে ঢেকে ফেলে। কিন্তু এগুলো মানুষ খেকো নয়। আচ্ছা, যদি তাই হয় ওখানকার লতাগুলো মনস্টার, তাহলে তো কবির ভাইয়েরও বাঁচার কথা না। সে বাঁচলো কি করে? এর একটাই উত্তর আছে। হয়তো সে জিপ থেকে কোনোভাবে ছিটকে পড়েছে অ্যাক্সিডেন্টের পর, তাই সে বেঁচে গেছে। আমি বলছি তো আমার অ্যাক্সিডেন্ট হয়নি। তাহলে এই 3 দিন আমি কোথায় ছিলাম? হয়তো অজ্ঞান হয়ে পড়েছিলেন কোথাও, 3 দিন পরে জ্ঞান ফিরেছে। আমি শিওর নই, হতে পারে। শেষ পর্যন্ত তারা অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। আর মিনিট 20 পরে সূর্য ডুবে যাবে। শীতের সময় বৃষ্টি হবার কথা না, কিন্তু কেমন জানি আকাশে কিছুটা মেঘ ছেয়ে গেল। সাথী, স্বপ্ন আর কবির তিনজনই ট্যাক্সির ভেতর থেকে শীতের কাপড় নিয়ে গায়ে জড়ালো। একটু পরেই চারদিক অন্ধকার হয়ে এল। আকাশ আরো মেঘে ঢেকে গেল। হঠাৎ করে এমন মেঘ কোথা থেকে এলো কে জানে। কবির গাড়ির হেডলাইটটা জ্বালিয়ে দিল, কিন্তু সাথী সেদিনের মতো পরিবেশ চাই বলে লাইটটা অফ করে দিল। আর সাথে সাথে চারদিক থেকে অন্ধকার এসে যেন ওদের ঘিরে ফেলল, বন্যার পানির মতো। চারপাশে কি আছে না আছে কিছুই চোখে পড়ে না, শুধু কালো আর কালো। এমন সময় বেশ ঝোড়ো হাওয়া উঠল একটা। স্বপনের বেশ ভয় করলো। তার মনে হলো সেদিনের মতো যদি আবারও হয়, সে হারিয়ে যায়, সাথী হারিয়ে যায়, কিংবা কবির ভাই হারিয়ে যায়। গায়ে কাঁটা দিয়ে উঠল স্বপনের, হাত পা কাঁপছেও। সে তাকিয়ে দেখলো কবিরেরও একই অবস্থা। আমি একবার নিচে যাব। ভদ্রমহিলা বলেন কি, এই অন্ধকারের মধ্যে গাছপালা পাথরের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হাঁটবেন? পা পিছলে যদি পড়ে যান তাহলে তো শেষ। স্বপন এবং কবির মানা করার সত্ত্বেও সাথী শুনলেন না। নিচে নেমে গেলেন, তবে টর্চ জ্বালিয়ে গেলেন। স্বপনের মনে হলো সে মনস্টার ক্রিপার গুলো কি টর্চের আলোতে ব্যাক করে। সাথে নিচে নেমে যাচ্ছে, ও টর্চের আলোটা উঁকে বেঁকে যাচ্ছে, মাঝে মাঝে আড়ালে পড়ে যাচ্ছে। হঠাৎই স্বপনের নিজেদেরকে খুব বোকা বোকা মনে হলো। এভাবে এমন বৈরী পরিবেশে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কেন দাঁড়িয়ে আছে? তখনই খেয়াল করলো নিচে সাথীর টর্চের আলো আর দেখা যাচ্ছে না। বুকের মধ্যে ধপ করে উঠলো ওদের। নিচে পিছলে পড়লো না তো? তারপরে মনে হলো সাথীকে ওই মনস্টারই দেখা পেল। যদি পায় তাহলে? আর ভাবতে পারলো না স্বপন। নিশ্চয়ই এতক্ষণে সব শেষ। কেমন যেন দিশেহারা বোধ করলো ওরা দুজনেই। চিৎকার করে সাথীর নাম ধরে ডাকলো,
কিন্তু আওয়াজ কিছুতেই অত নিচে গিয়ে পৌঁছল না। ঝোড়ো হাওয়ায় মিলিয়ে গেল বারবার। কি মনে করে কবির গাড়ির দিকে ছুটে গেল। সমানে সে হর্ন বাজাতে শুরু করলো। আচমকা, একেবারে আচমকা টর্চের আলো এসে পড়লো কালভার্টের উপর। কবির হর্ন বাজানো বন্ধ করল। সাথী উপরে উঠে আসছে, তার টর্চের আলো চোখে পড়ছিল। সময় যেন আর কাটতেই চায় না। একবার সাথীকে দেখে মনে হয় ওরা প্রাণে বেঁচে যেত। সাথী প্রায় চলেই এসেছে। এমন সময় ওরা গাড়ির হর্ন শুনতে পেল। চমকে উঠে ওরা ওদের গাড়িটার দিকে তাকালো। না, সেদিক থেকে নয়, মানে শব্দটা আসছে কোথা থেকে। মনে হলো উল্টো দিক থেকে কোনো গাড়ি আসছে তাদের দিকে, কিন্তু আলো কই। আপনারা এত চিৎকার করছিলেন কেন? কেউ কি গাড়ির হর্ন শুনেছেন? গাড়ির শব্দ কোথা থেকে আসছে? এই সামনের পথ দিয়ে তো মনে হয়। গাড়ির আলোটা কই? আর অন্ধকারে চলছি বা কি করে? লাইট খারাপ হয়ে গেছে বলে মনে হয়। তাই হবে, বেশ ধীরে ধীরে আসছে। একটা গাড়ি ক্রমে কাছে এগিয়ে হর্ন দিল, তারপর সোজা ওদের গাড়িটা ক্রস করে কালভার্টে উঠল। সাথে টর্চটা গাড়ির উপর ফেলতেই কবি চিৎকার করে উঠল, আমার জিপ, আমার জিপ! কি বলছো? তোমার জিপ মানে? আমার গাড়ি, অবিকল আমার গাড়ির হর্ন। কি বলছেন আপনি? আমার ভুল হতে পারে না, আমি বলছি এটা আমার জিপ। সেই ইঞ্জিনের শব্দ, সেই হর্ন। তোমার গাড়ি এতদিন পরে এভাবে আসবে কেন? কে আনবে? আমার গাড়ি আমি চিনি, ওই গাড়ি আমার, আর কারো নয়। তাহলে চলুন, দেরি করে আর লাভ নেই, গাড়িটাকে আমরা ফলো করি। ওরা তিনজনে গাড়িতে উঠে বসল। কবি থরথর করে কাঁপছে। ড্রাইভার ঘুমোচ্ছিল, কোনোভাবেই ওর ঘুম ভাঙানো গেল না। ড্রাইভারকে এক পাশে সরিয়ে সাথে স্টিয়ারিং ধরল। গাড়ির মুখ ঘুরিয়ে সোজা সিলেটের দিকে চলতে শুরু করলো। গাড়িটা ঝড়ের বেগে। এতদিন পর আমার জিপে কেমন করে ফিরে এলো। গাড়িতে লোক ছিল মনে হয়। আমিও দেখেছি, পাশ দিয়ে যাবার সময় টর্চের আলো ফেলেছিলাম। কতজন ছিল তুই দেখেছিস? ঠিক খেয়াল করিনি, তবে পেছনে দুজন বসা ছিল। আমি কিছুই বুঝতে পারছি না কবির। যদি বিশ্বাস করে নিতে হয় কোনো অদ্ভুত কারণে আপনার বন্ধুরা এবং আপনার গাড়ি অন্য কোনো ডাইমেনশনে চলে গিয়ে থাকে, তাহলেই এই আশ্চর্যের বিষয় সম্ভব। অন্য ডাইমেনশন? আমি ঠিক জানি না এইসব, তবে এই বিষয় নিয়ে ইদানিং বেশ কথাবার্তা হয়। উপরওয়ালা জানেন সব কেমন করে, কেন হয়। আপনি কি বলতে চান? সেই ডাইমেনশন থেকে আবার গাড়ির লোকজন ফিরে আসছে? আমি জানি না, সত্যি আমি কিছু জানি না। আমি কিছু জিজ্ঞেস করবেন না প্লিজ, আমি উত্তর দিতে পারবো না। আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু না। শুধু চাই শরীর, আমি তার বসির ফিরে আসবে, আর কিচ্ছু না। সাথী আরো দ্রুত গাড়ি চালাতে থাকে। ওদেরকে ধরতেই হবে। আর যদি জিপটা সত্যি সত্যি ফিরে আসে, তাহলে শরীফ, আমিন এবং বশির সবাই ফিরে এসেছে। সবাই ফিরে এসেছে, এমনকি কবির নিজেও। আর কবির যদি সেই জিপেই থাকে, তাহলে স্বপনের পাশে যে বসে আছে সে কবির কে? মনে মনে স্বপন এক মনে প্রার্থনা করছে সামনের গাড়িতে শরীফ, আমিন এবং বশির সবাই থাকুক, সবাই ফিরে আসুক। কিন্তু কবির যেন আবার নতুন করে ফিরে না আসে। স্বপন সেটা মানতে পারবে না, কখনোই না। সাথী ট্যাক্সিটা নিয়ে ছুটছে। যেভাবেই হোক সামনের জিপটাকে রাস্তাতে ধরতেই হবে। সাথে কি সত্যি ধরতে পেরেছিল জিপটাকে? আসলে কি সেখানে কবির ভাই ছিল? স্বপনের মতো আমারও বলতে ইচ্ছে করছে যে আমিও চাই না যে কবির ভাই আবার ফিরে আসুক। যদি ফিরে আসে তাহলে এই কবির ভাই কোত্থেকে এলো? হ্যাঁ,
আমরা কুয়াশার রহস্যের মধ্যে থেকে কুয়াশা হালকা করতে চাচ্ছিলাম, যে কুয়াশাটা কমতে থাকুক রহস্য। আমরা দেখলাম আরো বেশি ঘন কুয়াশা, ঘন হয়ে গেছে কুয়াশাটা। বুঝতে পারছি না যে বুঝতে পারছি না, গল্প কিন্তু শেষ এখানে। ওরা ফিরলো কি ফিরলো না সেটাই আমরা কেউ জানি না। অদ্ভুত দুটো বিষয় হতে পারে, সেটা হচ্ছে যে মানুষ খেকো গাছ এক ধরনের গাছ আছে, যার কথা স্বাতী মজুমদার বলছিলেন, সেই বিষয়ে লেখাপড়া করেছে, যে আফ্রিকার জঙ্গলে বা সাউথ আমেরিকার জঙ্গলে। আমার অনেক আগে মনে আছে সত্যজিতের লেখা একটা গল্প, খুব সম্ভবত প্রফেসর শঙ্কুর, আমার ঠিক মনে নেই, যদি বন্ধুদের কারো মনে থাকে প্লিজ আমাকে নামটা মনে করিয়ে দেবেন। একটা গল্প ছিল, খুবই অসাধারণ গল্প। তাছাড়া অনেক সময় আমরা অনেক গল্প পড়েছি, এটা কিন্তু সত্যি আছে আফ্রিকা বা সাউথ আমেরিকার অনেক গভীর বনে, বিশেষ করে অ্যামাজনে কি কি আছে আমরা কেউই আমরা জানি না। সেটাও হতে পারে, আবার অন্য গ্রহ থেকেও কোনো ব্যাপার থাকতে পারে, অথবা কোনো ভৌতিক বিষয় হতে পারে। এটা খুব চমৎকার একটা গল্প। আজকে আমরা যে গল্পটা শুনলাম, এটা বিমল করের একটি কাহিনী থেকে একটা গল্পের ছায়া অবলম্বনে সাকিব ফারজানা তৈরি করেছেন স্ক্রিপ্টটি। আর অভিনয় করেছেন জাহিদ, সুদীপ, সিফাত, সাকি, রনি, খালিদ, মিলু, সাফরিন, কাফি। আর যথারীতি অসাধারণ সাউন্ডের জন্য যার কৃতিত্ব সেটা আছে খালিদ। এবং পুরো কুয়াশা টিমকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি।